জামাতের 5 কৌশলে আওয়ামী লীগ ধরাশয়। বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি দল হিসেবে অন্য দল থেকে ছোট হলেও তাদের যে কৌশল, এই কৌশলের কাছে অন্য সকল দল কিন্তু পরাজয় বরণ করে। যেমন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। এই সংগঠনকে ধরাশয়ী করে ফেলেছে জামায়াত কয়েকটি টেকনিক বা কয়েকটি কৌশলে। বিশেষ করে আমি 5টি কৌশলের কথা বলবো, যে 5টি কৌশলে আওয়ামী লীগের একেবারে মূল জায়গায় আঘাত করেছে, যার ফলে আওয়ামী লীগের মতো এত শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠন এই জামায়াতের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। তো চলুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন 5টি কৌশল অ্যাপ্লাই করেছিল, যে অ্যাপ্লাইয়ের কারণে আওয়ামী লীগের মতো একটি সংগঠন তারা পরাজয় বরণ করেছে, সেটা আমরা একটু দেখে আসি। বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী 1 নাম্বার যে কৌশল অ্যাপ্লাই করেছিল, সেটা হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির ঢুকিয়ে দেয়া। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি শক্তিশালী সংগঠন। এখন মনে করেন যে আমার যে পুরো বডিটা, এটা হচ্ছে মনে করেন আওয়ামী লীগ। আমার যে 2টা হাত, এই 2টা হাত কিন্তু সবচাইতে শক্তিশালী, মানে আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের থেকে। এটা মনে করতে হবে যে ছাত্রলীগ আর একটা হচ্ছে যুবলীগ, তার ভিতরে একটা সংগঠন পুরোপুরিভাবে তার সিস্টেমকে দুর্বল করে দিয়েছে ছাত্র শিবিরকে ঢুকিয়ে দিয়ে। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যারা পোস্টেড লিডার, সেই লিডারগুলোকে কিন্তু ছিল শিবিরের নেতা। অর্থাৎ আপনি তাহলে জামায়াত শিবিরকে কিভাবে শেষ করবেন? দেখেন, একটা বিষয় খুব হাস্যকর যে ছাত্রলীগের যখন মিছিল হতো, সেই মিছিলে কিন্তু বলতো যে ধর ধর শিবির ধর, ধরে ধরে কর, কিন্তু পাশেই কিন্তু শিবির তখন মুচকি মুচকি হাসছে আর বলছে, মিয়া ভাই আমি তো আপনার পাশেই আছি। এই যে একটা কৌশল দেয়া হয়েছে, যে ছাত্রলীগের মধ্যে শিবিরকে কৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা পদের জন্য 11 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করেছে কিন্তু এই জামায়াত ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামের 2 নাম্বার যে কৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে ধরাশয়ী কিংবা পরাজিত করেছিল, সেটা হচ্ছে প্রশাসনের মধ্যে জামায়াতের লোকজন ঢুকিয়ে দেয়া। এইটা কিভাবে সম্ভব হয়েছে জানেন? এইটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের কারণে। আওয়ামী লীগের যারা তৃণমূল কর্মী, এদেরকে তো কখনোই মূল্যায়ন করেনি আওয়ামী লীগ, বরং এই সমস্ত হাইব্রিড নেতা কর্মীদের আপনারা এরকম টাকা মেরে, টাকা খেয়ে, এরকম জামায়াতের সাপোর্টেড যারা ব্যক্তি ছিল, তাদেরকে প্রশাসনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে এখন দেখেন না যে অন্য সমস্ত সংগঠন থেকে বলা হচ্ছে যে এই প্রশাসন বলেন, এরপর সরকারি দপ্তরের অনেক বড় বড় জায়গায় এই জামায়াত শিবিরের লোকজন কিভাবে আসলো? এটা তো একদিনের প্ল্যান না, এটা বহুদিন থেকে কিন্তু জামায়াত ইসলাম প্ল্যান করেছে এবং তাদেরকে পূর্বেই এখানে সেট আপ করে রাখা হয়েছিল, যাতে করে আওয়ামী লীগ সরকার পরাজয় বরণ করার সঙ্গে সঙ্গে যাতে জামায়াতের এই সেট আপটা বা এই টুলসটা ঠিক মতো কাজে লাগাতে পারে। এটা ছিল জামায়াত ইসলামের 2 নাম্বার কৌশল, আওয়ামী লীগকে পরাজিত কিংবা ধরাশয়ী করার জন্য। এরপর বাংলাদেশ আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়ার জন্য জামায়াত ইসলাম 3 নাম্বার যে কৌশল অ্যাপ্লাই করেছিল, সেটা হচ্ছে তারা দেখিয়েছিল যে আওয়ামী লীগের যে টুলস, এই টুলসের মধ্যে সবচাইতে শক্তিশালী টুলস কোনটা। তার মধ্যে একটা শক্তিশালী টুলস ছিল প্রশাসনের একটা ডিবি কার্যালয়। এই যে হারুন আছে, ডিবি হারুন, তিনি কিন্তু আওয়ামী লীগের একেবারে একনিষ্ঠ একজন অফিসার ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগকে মাঠে টিকিয়ে রাখার জন্য কিংবা আওয়ামী লীগের বিপক্ষে যদি কেউ দাঁড়ায়, তাকে নিয়ে ফেলার জন্য এক হারুনই কিন্তু যথেষ্ট। যার ফলে জামায়াত ইসলাম তাদের পরবর্তী টার্গেট করেছিল এই হারুনকে, যে কোনো রকম ভাবে যদি হারুনকে সরাতে পারি, তাহলে এই সরকারকে দুর্বল করে দেওয়া সম্ভব। কারণ তখন কিন্তু কোটা আন্দোলন একেবারে তুঙ্গে, আর এই টাইমটাতে যদি হারুনকে সরানো হয়, কারণ হারুন তো জানে যে কোথায় কি হয়, কিভাবে প্ল্যান। একটা অফিসার যখন দীর্ঘদিন থেকেই ডিবি সেকশনে কাজ করে, তখন কিন্তু তার সব কিছু নখদর্পণে থাকে, কখন কি করতে হবে। এখন এই পুরাতন মালটাকে যদি এখান থেকে সরানো যায়, তাহলে নতুন মাল, নতুন যে ব্যক্তি আসবে বা নতুন যে অফিসার আসবে, তিনি কিন্তু হারুনের মতো এক্সপার্টলি কাজ করতে পারবে না। তাহলে ডিবি হারুনকে কিভাবে সরাতে হবে? লাস্টে ডিবি হারুনকে নাড়ি দিয়ে দেওয়া হলো, মানে তাকে মেশ করে দেওয়া হলো, অর্থাৎ ডিবি হারুনের লিঙ্কটা বের করে দেওয়া হলো। এটা খুব সম্ভবত আপনার কোটা আন্দোলনের শেষের দিকে, অর্থাৎ 28 কি 29 জুলাই ডিবি হারুনের লিঙ্কটা বের করে দেওয়া হলো এবং 30 জুলাই ডিবি হারুনকে বদলি করে দেওয়া হলো ডিবি থেকে, যার ফলে আওয়ামী লীগের আরেকটি শক্তি, একটা টুলস দুর্বল হয়ে গেল। এই যে 3 নাম্বার যে কৌশলটা জামাতে অ্যাপ্লাই করেছে, এটা ছিল মোস্ট একটি কৌশল, যে কৌশলের মাধ্যমে পুরো কোটা আন্দোলনকে জামায়াত ইসলাম তাদের পক্ষে নিয়ে আসার একটা যে চূড়ান্ত প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু ফাইনাল করে ফেললো। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম 4 নাম্বার যে প্ল্যানটি করেছিল, সেটা হচ্ছে যে কোটা আন্দোলন। এটা ছিল চূড়ান্ত পর্যায়ের একটা আন্দোলন। জামায়াত ইসলাম নিজেও জানতো যে এই আন্দোলনের মাধ্যমে যদি আওয়ামী লীগকে পরাজিত করতে না পারি, তাহলে এই জীবনে আর কোনোদিন পারবো না, কারণ এইটাই মোক্ষম সময়। সারা দেশকে তারা একত্রিত করতে পেরেছিল।
সাধারণ ছাত্রদেরকে মোটিভেট করে তারা এই আন্দোলনে যোগদান করাতে সক্ষম হয়েছিল। এখন ওই যে রংপুর থেকে, উত্তরবঙ্গ থেকে, সিলেট থেকে বা উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলো থেকে ঢাকায় যখন আসবে লং মার্চ টু ঢাকা যেটা করা হয়েছিল, এখানে একটা প্রতিবন্ধকতা ছিল। সেটা হচ্ছে আসতে হলে পরে আপনাকে সিরাজগঞ্জ পার হয়ে আসতে হবে, বা এই যে যমুনা সেতু এটাকে ওভারটেক করে বা এটার উপর দিয়ে আসতে হবে। এখন ওদের গাড়িগুলো থামানোর জন্য বা ওদেরকে প্রতিহত করার জন্য সবচেয়ে একটি ভূমিকা ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। কি সুকৌশলে থানায় ঢুকিয়ে আপনার 13 জন পুলিশকে একেবারে হত্যা করে ফেলা হলো। হত্যা কারা করলো এটা? কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রতিবেদন পাইনি যে 11 জন পুলিশকে মারলো থানায় ঢুকে। যেখানে একজন মানুষকে মারলে পরে আমরা ক্যামেরা দেখতে পাই, যে ক্যামেরায় ধরা পড়ছে, মোবাইলে ধরা পড়ছে, অথচ 13 জন পুলিশকে মেরে ফেললো, আমরা কোনো ডকুমেন্টস পেলাম না এই বিষয়ে। কাদেরকে মারা হলো সেই ডকুমেন্টসও আমরা পেলাম না, সেই ফুটেজ পেলাম না। তো এখানে এটা মনে হয় যে সবচাইতে বড় একটা শক্তি কাজ করেছে এই আন্দোলনের পেছনে। শুধু জামায়াতে শিবির একা না, আরো বেশ কয়েকটা শক্তি ছিল তাদের পেছনে। এই শক্তিগুলো কাজ করেছে যে 13 জন পুলিশকে একদিনের মধ্যে মেরে ফেলা, মানে কয়েক ঘন্টা সময় নয়, মানে 1 ঘন্টা সময়ও নয়, আধা ঘন্টার মধ্যে 13 জন পুলিশকে মেরে ফেলা এটা খুব কম বিষয়ের কথা না। এই যে এইভাবে যেখানে সেখানে পুলিশ প্রতিবন্ধকতা করছিল সেই সমস্ত পুলিশকে সেখান থেকে একেবারে সরিয়ে দেওয়ার কাজটা জামায়াতে ইসলাম কিন্তু করে ফেলেছিল। এরপরে 5 নম্বরে জামায়াতে ইসলাম যে কৌশল অবলম্বন করেছিল সেটাতে মিডিয়া কভারেজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। জামায়াতে ইসলাম পুরোপুরি সক্ষম হয়েছিল। এই যে একটা সাংবাদিক আছে না, যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিল, সাবেক প্রধানমন্ত্রীকে, যে আমার সন্তান যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়, আরেকজন যদি রাজাকারের সন্তান হয়, এই যে কত সুকৌশলে একটা প্রধানমন্ত্রীর মুখ থেকে বের করে নিয়ে আসা। এই মিডিয়া কভারেজটা খুব কৌশলে করা হয়েছে এবং সেখানে যখন প্রশ্ন করা হয় এরকম টাইপের, তখন কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল যে আমি কি চাকরি মুক্তিযোদ্ধার পরিবারদের দেব নাকি রাজাকারদের দেব। এইখানে কিন্তু দুইটা বিষয় উপস্থাপন করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ওই ফুল ফুটেজটা দেখতে পাইনি। শুধু তিনি শিক্ষার্থীদের দিয়েছিলেন রাজাকার বলে এই ফুটেজটা এমনভাবে ভাইরাল করা হয় যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ফুটেজটা দেখেই আওয়ামী লীগের প্রতি একটা বিরূপ ধারণা নিয়ে আসে। এবং পরই দেখেছেন রাজাকার বলার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা বিশাল মিছিল বের হয় এবং সেই সাথে তাদের যে লবিং সংগঠন, অর্থাৎ অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকেও এই আন্দোলনের জন্য বহু শিক্ষার্থী বের হয়ে আসে এবং এই আন্দোলনটাকে চাঙ্গা করে তোলা হয়। এবং সমস্ত মিডিয়া কাভারেজ এই ছাত্রদের পক্ষে আনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচুর কাজ করেছে, যার ফলে এই যে আজকের ভিডিওতে যে আমি 5টি কৌশল দেখালাম, যে শক্তিশালী কৌশলের মাধ্যমে আওয়ামী লীগের মতো এত বড় শক্তিশালী রাজনৈতিক দলকে পরাজিত করা কিংবা ধরাশয়ী করা সম্ভব হয়েছে শুধুমাত্র জামায়াত শিবিরের এই বড় একটা সুকৌশলের জন্য। দর্শক, আমার এই কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টস করে জানাবেন এবং পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।